আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিমল করের লেখা একটি ছোট গল্প, নাম শূন্য। আমার নাম নিশীথ। এখন বয়স ৩৫। কলকাতায় থাকি। বাড়িতে মা আছেন। বাবা মারা গেছেন অনেক কাল। সহোদর এক বোন ছিল, বিয়ে হয়েছিল। ঠিক জানি না কী কারণে স্বামীর সঙ্গে তার বনেনি। শ্বশুরবাড়ির সম্পর্কটা সে ত্যাগ করেছিল। তারপর আমাদেরও আত্মীয় স্বজন বলতে আর আছেন আমার কাকা। তিনি আলাদাভাবে থাকেন অন্য বাড়িতে। আমাদের কাছে আসেন যান। আমাদের জন্যে তাঁর স্নেহ আছে, কিন্তু কোনো আতিশয্য নেই। মৈত্র সাহেব কাকার বন্ধু। কাকার কথা মতনই আমি তার কাছে গিয়েছিলাম। এখানে এ কথা বলে রাখা ভালো, মৈত্র সাহেব ডাক্তার আর আমি রোগী। আমি গিয়েছিলাম নিজেকে দেখাতে, আমার রোগের কথা বলতে। ৩০ বছর যখন বয়স, তখন থেকেই রোগটা দেখা দেয়। তার আগে মাঝে মাঝে উপসর্গ দেখা দিয়েছে, সেসব আমি তেমন বুঝিনি। বোঝার মতন আগ্রহও হয়তো ছিল না। ৩০ বছর বয়সে আমি প্রথম বুঝতে পারলুম জীবনে এমন একটা ঘটনা ঘটে যা ভুলে যাওয়া দরকার। আমার মনে হয়েছিল জয়ন্তীর কথা আমায় ভুলে যেতেই হবে। না ভোলার কি আছে? জয়ন্তী সুন্দরী নয়, সে অসাধারণ কোনো মেয়ে নয়, তার এমন কোনো গুণ নেই যা আর কোথাও আর কখনো দেখা যাবে না। জয়ন্তীকে আমি ভোলবার চেষ্টা করেছি। আশ্চর্য, যত ভোলবার জন্যে ছটফট করেছি তত বেশি করে তাকে মনে পড়েছে। এক এক সময় মনে হতো ও আমার মনের মধ্যে ভূতের মতন সারাদিন সারা রাত তাড়া করে বেড়াচ্ছে। কত সুন্দর সকাল, দুপুর আর নিরিবিলি ঘুমের রাত আমি সুখী মনে নিশ্চিন্ত হয়ে কাটাতে পারতাম, কত আরাম আর আয়েশ করে। কিন্তু পারিনি জয়ন্তীর জন্যে। তার কথা কোন সূত্রে কিভাবে যে মনে পড়ে গেছে, এই কথা বলার দরকার করে না। জয়ন্তীর কথা ভাবতে আমার কষ্ট হতো বলেই তাকে আমি ভুলতে চাইতুম, কিন্তু পারতুম না। মা আমার অবস্থাটা বুঝতে পেরেছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে বলতেন, পুরুষ মানুষের পক্ষে এসব ছোটোখাটো ব্যাপারে ভেঙে পড়া ভালো নয়। ওসব কিছু না, যত প্রশ্রয় দেবে তত বাড়বে। একটা সামান্য জিনিস ভুলে যাওয়া এমন কী কঠিন, বিশেষ করে যখন সেই কথাটা ভেবে ভেবে শরীর মন খারাপ হতে বসেছে। বছর খানেক পরে আমি বিয়ে করলাম। মার তাগিদ ছিল, কাকারও সেই রকমই ইচ্ছে ছিল। আর আমার তরফ থেকে জয়ন্তীকে আমি বোধহয় এইভাবেই ভুলতে চেয়েছিলাম। লতিকা সুন্দরী ছিল। নিজের স্ত্রী বলে অতিশয়োক্তি করছি না, বাস্তবিকই অসাধারণ সুন্দরী ছিল লতিকা। তার রূপে আগুনের আঁচ ছিল, হয়তো তাই শেষ পর্যন্ত আগুনও জ্বলেছিল। কিন্তু সে কথা পরে হবে। লতিকাকে বিয়ে করে আনার পর আমার মনে হয়েছিল জয়ন্তীকে আমি ভুলতে পারবো। জলজ্যান্ত স্ত্রীর এত রূপ, এই দাহ, এই তীব্র উত্তেজনার কাছে 5 বছরের হাত ধরাধরি ভালোবাসার ছবিটা নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, বিয়ের পর মাসখানেক আমি লতিকার ছায়াকে আমার নিজের ছায়া থেকে সরে থাকতে দিইনি। তবু জয়ন্তীকে ভুলতে পারলুম না। বরং লতিকার পাশে শুয়ে জয়ন্তীকে আরও বেশি করে মনে পড়ত। কেন পড়তো জানি না। লতিকার কিছু অগোচরে ছিল না, সে জানত। আমার সব কথা লতিকা জেনেছিল, কিন্তু আমি তার কথা জানতুম না। পরে জানলুম। পাজি পুঁথিতে আমার বিশ্বাস কোনো কালেই ছিল না, কিন্তু 32 বছর বয়সটা আমার যেভাবে গেছে তাতে মনে হয় সব রকম দুষ্ট গ্রহ এই সময়টায় আমার দিকে শকুনি চোখে তাকিয়েছিল, যেন দেখছিল আমার কি হয়, আমি কি করি। আমি কিছুই করিনি, চুপচাপ শুধু দেখছিলুম। নীরব দর্শকের ভূমিকা, জীবনের আর একটা ভূমিকা। সকলকেই এই ভূমিকায় অভিনয় করতে হয়, না করে উপায় কি?
মাত্র 5টা মাস বেঁচে থেকে ছেলেটা মরে গেল। খুব সুন্দর দেখতে হয়েছিল খোকা। লতিকার মতন গায়ের রং পেয়েছিল, তারই মতন ঠোঁট, গাল, আর আমার মতন চোখ, নাক, চুল। খোকা এক শীতের সকালে মরে গেল। আশ্চর্য, কি সহজেই মানুষ মরে যায়। আর তারপর এক বর্ষার শুরুতে লতিকা পালিয়ে গেল। লতিকার কথা আমি জানতুম না, আমার কথা লতিকা জানত। আমি জানতুম না লতিকার পছন্দ করা এক মানুষ আছে, যে মানুষ চমৎকার রাইড করতে পারে, রাইফেল চালাতে পারে। এই মানুষটি আগে থাকতেই ছিল, মাঝে পড়ে বিয়েটা আমার সঙ্গে হয়ে গিয়েছিল। এটা একটা ভুল। অনেক মারাত্মক ভুল জীবনে হয়, বুঝে না বুঝে। লতিকা তার মামার ভুলটা এইবার শুধরে নিল বোধ হয়। লতিকা পালিয়ে যাবার পর আমার মনে হয়েছে, ছেলেটা কার ছিল? আমারই তো। যারই হোক, সে কথায় আজ আর দরকার নেই। সেই শিশু তো কবেই নিঃশব্দে নিজেকে সরিয়ে নিয়েছে। আমি তাকে খুব ভালোবেসেছিলুম, 5 মাসের ওই শিশুকে। কিন্তু তাতে কি? জয়ন্তী তার 22 বছরের জীবন আর মন দিয়ে বুঝতে পারেনি আমি তাকে কত ভালোবাসতুম। 5 মাসের শিশু কি করে বুঝবে? ওরা সব একে একে সরে যাচ্ছিল। জয়ন্তী, খোকা, লতিকা, শেষ পর্যন্ত আভা, আমার বোন আভা। আভা আত্মহত্যা করলো। কেন করলো আমি জানি না। স্বামীর সঙ্গে তার বনিবনা না হলেও আমাদের বাড়িতে অন্তত কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধে ছিল না। তার মনের কথা আমি জানি না, তার দুঃখ আমার বোঝার বাইরে। আত্মহত্যা কি ভীষণ! আভার আফিং খেয়ে মরার সেই চেহারা আমি ভুলতে পারি না। অথচ এই সবই আমি ভুলতে চাইছিলুম জয়ন্তীকে, খোকাকে, লতিকাকে, আভাকে। ভুলতে পারছিলুম না। আমার মন যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছিল। শরীরও। মা প্রায় পাগল হয়ে যেতে বসেছিলেন। তছনছ হয়ে যাওয়া এই সংসারটা আর তিনি সহ্য করতে পারছিলেন না। আমার জন্যে মা যে কি অসহ উদ্বেগ আর আশঙ্কায় এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তা অনুমান করা কঠিন নয়। আমি চেষ্টা করেছিলাম এসব ভুলে যেতে। জানতুম না কি করে ভুলে যাওয়া যায়। বন্ধু জোগাড় করে মদ খেয়েছি, রেসের মাঠে গিয়েছি, কখনো সখনো বেশ্যা বাড়িতে। এসব জিনিস এমন কিছু নয় যাতে ভালোবাসার কথা ভোলা যায়, পালিয়ে যাওয়া সুন্দরী বউয়ের কথা ভোলা যায় একটি সুন্দর সন্তানের কথা, বেচারি আভার সেই আফিং খেয়ে মরা মুখটা। আমি অন্তত ভুলতে পারিনি। আমার কোনোই লাভ হয়নি, বরং লোকসানি হয়েছে। মদে, রেসে, বেশ্যা বাড়িতে কিছু টাকা গেছে, পৈতৃক অর্থ। আর শেষে এই সূত্রে আলাপ হওয়া এক নতুন বন্ধু নিরঞ্জন চক্রবর্তীকে যে 1000 আষ্টেক টাকা দিয়েছিলুম ফাটকাবাজি করতে, তাও জলে গেল। ও আমার সঙ্গে জোচ্চুরি করল। সব ছেড়ে দিয়ে এবার ঘরকে আশ্রয় করলুম। কিন্তু কই, এই ঘরও তো আমার জীবনের কটা বছরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারল না। মার ইচ্ছে ছিল আমি পুজো আর্চা করি, এতে নাকি মন ভালো হয়, মানুষ দুঃখ কষ্টকে ভুলতে পারে। কিছুদিন আমি সেই চেষ্টাও করেছি। পট সামনে রেখে মূর্তি ধ্যান করবার জন্যে চোখ বন্ধ করে বসেছি। ঘরে অনেক সুগন্ধি ধূপ জ্বেলেছি, ধুনো দিয়েছি, কিন্তু পটের আড়াল থেকে জয়ন্তী আমার চোখের সামনে ভেসে উঠত। ধুনোর ধোঁয়ার রেখাগুলো উড়ে উড়ে খোকার অস্পষ্ট একটি অবয়ব তৈরি করত। লতিকা আমার মনের মধ্যে হেঁটে চলে বেড়াতো। দেখতে পেতাম আভাকে, তার কথা শুনতে পেতাম। ঈশ্বরে আমার বিশ্বাস ছিল না, মঠে মাঠে আস্থা ছিল না। তবু কটা দিন মার কথায় একটা অর্থহীন ক্রিয়া করা গেল, শেষে ছেড়ে দিলাম। শরীরও আমার আরও খারাপ হয়ে পড়েছিল, খুব খারাপ। কাকা খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন
আমার আর পাগল হতে বেশি দেরি নেই। তাড়াতাড়ি একটা কিছু করা দরকার, আমাকে সুস্থ করে তোলার চেষ্টা আর কি। পুরনো বন্ধু মৈত্র সাহেবকে কাকার মনে পড়ল। প্রায় বছর 20 আর্মিতে চাকরি করে এখন স্বদেশে ফিরে এসে নির্জনে এবং নিভৃতে জীবন কাটাচ্ছেন। কাকা তার বন্ধুর সম্বন্ধে যা বলেছিলেন তা থেকে বুঝতে পারলুম মৈত্র সাহেব বিচক্ষণ লোক। সার্ভিসে থাকার সময় কয়েকশো হেড ইনজুরি কেস হাতে কলমে ঘেঁটেছেন। তারপর সার্ভিস থেকে সরে এসে ও দেশের বড় বড় হাসপাতালে মানুষের মাথা নিয়ে নিজের মাথা খাটিয়েছেন কয়েক বছর। অবশেষে কী খেয়াল হলো, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলেন স্বদেশে। মৈত্র সাহেবের সঙ্গে চিঠি লেখালেখি এবং তারপরে মার সঙ্গে আলোচনা করার পর শেষে কাকা বললেন আমাকে, তুমি একবার ওর কাছে যাও, অভিজ্ঞ লোক, খুব সুন্দর মানুষ, উনি তোমার কিছু করতে পারবেন, জায়গাটাও ভালো, কিছুদিন বেরিয়ে আসতে পারবে, ভালো লাগবে তোমার। আপত্তি করার, অরাজি হবার কিছু ছিল না। আমি পাগল হয়ে যাই কি মরে যাই এ তো আমি চাইনি, আমি তো বাঁচতেই চেয়েছি। খালি বুঝতে পারছিলাম না কি করে বাঁচব। জীবনের কতগুলো অস্বস্তিকর যন্ত্রণাদায়ক দিনের কথা ভুলে গিয়ে কি করে আবার বাঁচতে পারি। ভালোবাসা, সততা, স্নেহ, দাম্পত্য জীবন, এইসব ছোট ছোট 4 কি 5 অক্ষরের শব্দগুলোর মধ্যে যে ধারণাগুলো থাকে সেগুলো কিন্তু ছোট নয়, এরা প্রত্যেকেই এক একটা জগৎ এবং বিভিন্ন মানুষের মনে এই জগৎ বিভিন্ন আকারের, কারুর ছোট, কারুর বড়। মৈত্র সাহেবের দৃঢ় ধারণা যে নিশীথের মনে মানে আমার মনে এরা বড় জীবন্ত, বড় মোহময়। অল্প দিনের মধ্যে পরপর কয়েকটা ভীষণ রকমের আঘাত পেয়ে সেই সব বহুদিনের গড়া জগৎগুলো ছত্রাকার হয়ে ভেঙে পড়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া তার কষ্ট, দুঃখ, হতাশা অনুভব করার উপায় নেই, অনুমান করা চলে মাত্র। নিশীথ তার জীবনের এই 5-7টা বছরের কথা ভুলতে চায়, স্মৃতির একটা অংশ। মৈত্র সাহেব বলেছিলেন, বুঝলে নিশীথ, ভবিষ্যৎটা সবসময় বর্তমানের ওপরই নির্ভর করে, আর বর্তমান অতীতের ওপর। এরা বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন হতেই পারে না। তোমাকে আমি রিটেন্টিভনেসের কথা বলেছি। জীবনের এটা হচ্ছে আদি সত্য। সব রকম প্রাণীর বৃদ্ধির প্রথম কথাই হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। অতীতের অনেক জিনিস তুমি বর্তমান পর্যন্ত টেনে আনো, বর্তমানে এসে এই অতীত নষ্ট হয়ে যায় না, বর্তমানে রূপান্তর নেয়। তেমনি অতীতও এই বর্তমানেরই রূপান্তর। একটা নদীর সঙ্গে এই তুলনা করতে পারো, এক এক জায়গায় এক এক নাম, কিন্তু সেই একই জলস্রোত। তেমনি হচ্ছে স্মৃতি। স্মৃতির মধ্যে প্রথম আছে সঞ্চয়ের কথা, অভিজ্ঞতার সঞ্চয়। সব সঞ্চয় নয়, তেমন সঞ্চয় যা ভালোভাবে ছাপ ফেলে গেছে। ছাপ যত গভীর হবে তত বেশি তার আয়ু। তারপর হচ্ছে পারিপার্শ্বিকের শক্তি। তুমি কোনো মেয়ের শঠতা, কারুর অসততা, আঘাত, স্ত্রীর ছলনা, অপরাধ, অর্থাৎ মানুষের এই নোংরামিগুলো ভুলতে চাও, কিন্তু তা তো হবার নয়। এই পৃথিবী এই রকম। মানুষ যদি না জানতো হিংসে কি করে ছোরা মারতে হয়, বন্দুক চালাতে হয়, জোচ্চুরি করতে হয়, মিথ্যে কথা বলতে হয়, পরস্ত্রী সম্ভোগ করতে হয়, অন্যকে ঘৃণা করতে হয়, তবে নিশীথ ভেবে দেখো মানুষ কেমন হতো, এই পৃথিবী কেমন হতো। পাপ আকাশ থেকে লাফিয়ে মাটিতে পড়েনি, এরও চাষ হয়েছে। এখন আর কোনো উপায় নেই, মানুষকে আর তুমি শোধরাতে পারবে না, সে আশা কম। মাঝে মাঝে আমার ইচ্ছে হয়, এত মাথা ঘাটলুম, এত দেখলুম, যদি জানতুম, যদি কোনোভাবে ধরতে পারতুম স্মৃতিকেন্দ্রের কোথায় এই পাপ যুগ থেকে যুগে জমা থাকে, তবে সেই জায়গাটুকু অসার করে কেটে বাদ দিয়ে দেখতুম
মানুষ কি, সে কেমন, সে কি করে। আমি পায়ের কাছে বসে বললাম, কাকাবাবু, আমার ওপর একবার চেষ্টা করে দেখুন না। তোমার ওপর? হ্যাঁ, ক্ষতি কি? আমি তো মরবো না, অন্যভাবে বাঁচব, অন্য মানুষ হয়ে। পাগল নাকি তুমি নিশীথ? আচ্ছা, তুমি তোমার মাকে তো ভালোবাসো নিশীথ? বাসি। তোমার কাকাবাবুকে শ্রদ্ধা করি খুব। আর কি কি ভালোবাসো তুমি? মানে কি কি তোমার ভালো লাগে? সে তো অনেক কিছুই আছে, তবু বলো দু চারটে শুনি। আমি পাখি ভালোবাসি, ফুল, গান, ছবি, কোনো কোনো বই, ছেলেবেলার কোনো কোনো বন্ধুকে। থাক, বুঝতে পারছি। খানিকটা চুপচাপ। তারপর হঠাৎ নিশীথের চোখে চোখ রেখে মৈত্র সাহেব বললেন, একটা কাজ আমি করতে পারি নিশীথ, আমার ক্ষমতায় কুলোবে। আমি তোমার গোটা স্মৃতিকেই নষ্ট করে দিতে পারি, ফর সাম আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য। 8, 10, 12, বড় জোর 24 ঘন্টা। তুমি যদি সে অভিজ্ঞতা লাভ করতে চাও, আমি রাজি। আমি বললাম, ভেবে দেখো ভালো করে। ভাববার কিছু নেই কাকাবাবু, আমি রাজি, এক্ষুনি। তোমার ভয় হচ্ছে না? ভয় কেন? মৈত্র সাহেব হেসে বললেন, বেশ, আজ রাত্রে শোবার আগে একটা ওষুধ দেব, খেয়ে নিও, তারপর যা করার আমি করব। সকালে ঘুম থেকে উঠলুম যখন, অনেক বেলা হয়েছে, মাথাটা কেমন ধরা ধরা লাগছিল। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি বলেই হয়তো মনে পড়ল মৈত্র সাহেবের ওষুধ খেয়ে কাল ঘুমিয়েছিলুম। আজ তিনি আরও সব কি কি করবেন, কখন করবেন জানি না, কিভাবে করবেন তাও জানি না। মাথাটা বড় ধরা ধরা লাগছে, খুব খিদে পেয়েছে, স্নান করতে ইচ্ছে করছে, জল তেষ্টাও পেয়েছে। আমি কি স্নান করব? দরজা খুলে বাইরে এলুম। মৈত্র সাহেব বাংলোর বারান্দায় পায়চারি করছিলেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালুম। ঘুম ভাঙল? মৈত্র সাহেব হাসি মুখে বললেন, হ্যাঁ, মাথাটা কেমন ধরা ধরা লাগছে, স্নান করে আসবো? নিশ্চয়, যাও স্নান সেরে এসো, আমি খাওয়ার ঘরে থাকব। স্নান করার পর শরীরটা খুব ভালো লাগছিল, মাথাটা খুব হালকা মনে হচ্ছিল। এতক্ষণ আমার চোখে ঘুমের মতো কিছু জড়িয়েছিল, সবই কেমন আবছা, অস্পষ্ট। স্নানের পর দৃষ্টিটা পরিষ্কার হয়ে গেল। বাইরের রোদ, সবুজ কাঁচের জানলা, হালকা নীল পর্দাগুলো এবার খুব সুন্দর দেখাচ্ছিল। মৈত্র সাহেব ডাইনিং টেবিলের সামনে বসেছিলেন। সামনে কতগুলো লেখা কাগজ ক্লিপ দিয়ে গাঁথা। আমি টেবিলে এসে বসতে মৈত্র সাহেব চা ঢালতে শুরু করলেন। ইশারায় রুটি, মাখন, ডিম, কলার প্লেটটা তুলে নিয়ে খেতে বললেন। খিদে পেয়েছিল খুব। কোনো কথা না বলে আমি খেতে লাগলাম। আর মাঝে মাঝে মৈত্র সাহেবের দিকে তাকিয়ে ভাববার চেষ্টা করছিলাম, কখন উনি আমার ওষুধপত্র, ইঞ্জেকশানে সেই ঘরটাতে ডেকে নিয়ে যাবেন, কি হবে তারপর, কি হওয়া সম্ভব। কয়েক চুমুক চা খেয়ে মৈত্র সাহেব একটা সিগারেট ধরালেন, তাকালেন আমার দিকে। আমি তখন ডিমটা শেষ করে সবে চায়ে ঠোঁট ঠেকিয়েছি। মৈত্র সাহেব একটুক্ষণ আমার দিকে তাকিয়ে বড় সুন্দর শান্ত হাসি হেসে বললেন, তারপর বলো, কেমন আছো? ভালো। আমি মৈত্র সাহেবের কথাটা বুঝলাম, মাথা ধরার ভাবটা আর নেই। না থাকারই কথা। মৈত্র সাহেব আর এক চুমুক চা খেলেন। চায়ের পেয়ালা থেকে মুখ তুলে আমি বললাম, কখন শুরু করবেন? কিসের শুরু? আমি অবাক। মৈত্র সাহেব কি কালকের কথা ভুলে গেলেন, নাকি মন বদলে ফেলেছেন? বললাম, আমার স্মৃতিকে কিছুক্ষণের জন্যে কয়েক ঘন্টার মতো নষ্ট। সে তো হয়ে গেছে, আই ডিড ইট। মৈত্র সাহেব আমার দিকে অদ্ভুত চোখে তাকালেন। হয়ে গেছে? কখন হলো? কেমন করে হলো? কই, আমি তো কিছুই জানতে পারলাম না। আমার বিস্ময়, অবিশ্বাস
এত ভালো করে চোখে মুখে ফুটে উঠল যে মৈত্র সাহেবকে সেটা আর মুখে বলার দরকার করল না। তিনি সহজেই বুঝতে পারলেন। দেওয়ালের ক্যালেন্ডারের দিকে আঙুল দিয়ে দেখালেন মৈত্র সাহেব। তারপর পকেট থেকে একটা এনভেলাপ বের করে সিল মোহরের ছাপটা আমায় দেখতে দিলেন। আজ 16 তারিখ, 14ই রাত্রে তুমি ঘুমোতে গিয়েছিলে। মাঝের একটা দিন তুমি কোথায় ফেলে এলে নিশীথ? আমি চমকে উঠলাম। এরকমভাবে জীবনে বোধ হয় আর কখনো চমকে উঠিনি। কোথা থেকে একটা দুরন্ত ভয় লাফিয়ে আমার বুকে এসে পড়ল। আর সে ভয় কি ভীষণ, কি চঞ্চল। বুক থেকে লাফিয়ে আমার হৃৎপিণ্ড চেপে ধরল। তারপর গলা। নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারছিলাম আমার সমস্ত শরীর যেন বরফের জলে ডোবানো রয়েছে। এত ঠান্ডা, এত অসাড়। মৈত্র সাহেব নিশ্চয়ই সব লক্ষ্য করছিলেন। শুনতে পেলাম তিনি বলছেন, কি হলো? অসুস্থ বোধ করছো? গরম দুধ খাবে খানিকটা? ধীরে ধীরে চেষ্টা করে ভয়টা আমি কাটিয়ে উঠলাম। তাকালাম মৈত্র সাহেবের দিকে। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। কী দেখছিলাম তার মুখে জানি না, যেন নিজেকেই দেখছিলাম। আমি বেঁচে আছি এই বোধ আর বিশ্বাসটা যেন নতুন করে অনুভব করছিলাম। কাকাবাবু, বলো, আমি কি কাল বেঁচে ছিলাম? তার মানে? বেঁচে ছিলে বই কি? আমার কি জ্ঞান ছিল? অফকোর্স। তাহলে এ কি হলো? একটা পুরো দিন আমি কি করলুম, কোন কথা বললুম, কাকে দেখলুম, কিছুই জানলাম না। মরার চেয়ে বাঁচার তফাৎ কি? মৈত্র সাহেব আমার দিকে তাকিয়ে তেমনি সুন্দর শান্ত চোখে আবার হাসলেন। ক্লিপ দিয়ে আটা কাগজগুলো তুলে আমার হাতে গুজে দিলেন। খুব মৃদু অথচ স্পষ্ট গলায় বললেন, এই কাগজগুলো পড়ো। এর মধ্যে সব লেখা আছে। যে দিনটির কথা তুমি মনে করতে পারছো না, এই কাগজে সেদিনের সমস্ত কথা লেখা আছে। সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি করেছো, কোথায় গেছো। মৈত্র সাহেব লিখে রেখেছেন কলমের আঁচড়ে। প্রথম পাতাটা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। আমার বুকের মধ্যে আবার সেই ভয়টা ছুটে এলো। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। দ্বিতীয় পাতাটা শেষ করার পর তৃতীয় পাতায় এলাম। 2-4টে লাইন হয়তো পড়েছি। আমার সমস্ত শরীরটা যেন হঠাৎ কেমন হয়ে গেল। মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল বলতে পারবো না, বোঝাতে পারবো না। শুধু হাতের কাগজগুলোকে তাল করে পাকিয়ে এমনভাবে ছুঁড়ে দিলাম যেন হাতের ওপর এতক্ষণ আমার অজান্তে একটা নোংরা বিষাক্ত কিলবিলে কুৎসিত সাপ জটলা পাকিয়ে পড়েছিল। চমকে উঠে ভয়ে ভীষণভাবে একটা ভীতার্ত চিৎকার করে ছুঁড়ে দিয়েছি। তারপর আমি কেঁদেছি, হয়তো অনেকক্ষণ ধরে। মৈত্র সাহেব কখন উঠে বাইরে চলে গেছেন একটিও কথা না বলে। আমার কান্নাও থামল। ঘরটা নিস্তব্ধ। ওয়াল ক্লকটা টিকটিক করে বেজে চলেছে। আমি ঘড়িটা দেখলাম। মনে হলো ওই ঘড়িটার টিকটিক এখন বন্ধ হয়ে গেলে যেমন হবে, আমার তেমনি হয়েছিল কাল। আমি ছিলাম, কিন্তু সে থাকা একটা বন্ধ ঘড়ির মতন। ঘর ছেড়ে বাইরে চলে এলাম। মৈত্র সাহেব বাগানের রোদে ফুল গাছের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন। ওই বাগান আমায় টানছিল। ওই সুন্দর রোদ, মৈত্র সাহেবের সুঠাম দেহ, তার পোশাক। একটা কাক ডাকছিল, কটি চড়ুই উঠছিল, দেবদারু গাছের পাশ দিয়ে নীল আকাশটা উঁকি দিচ্ছিল। একটি মেয়ে বাইসাইকেল চেপে রাস্তা দিয়ে চলে গেল। আমি জানি না পা পা করে কখন বাগানে মৈত্র সাহেবের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি কথা বলতে পারছিলাম না, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। মৈত্র সাহেব একটা হলুদ গোলাপ আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এটা কি ফুল বলতে পারো? বলে হাসলেন। গোলাপ? আমিও হাসলুম। আজ পারলে, কাল কিন্তু পারোনি। সত্যিই পারিনি। কাল আমি কিছুই চিনতে পারিনি। ঘাস, পাখি, ফুল, নদী, মানুষ, রাস্তাঘাট, আকাশ, মাটি, কিছুই না।
এই জগতের কোনো জিনিস আমার চেনা ছিল না, আমার মুখে কথা ছিল না, কারণ ভাষা আমার জানা ছিল না। আমি জানতাম না আগুন কি, আগুন কেমন। আমি বুঝতে পারিনি, না কিছুই বুঝতে পারিনি। আমার এত চেনা জগৎ একেবারেই অজানা, অচেনা হয়ে গিয়েছিল। কি সাংঘাতিক! মৈত্র সাহেব গোলাপ ফুলটা ছিঁড়ে আমার হাতে দিলেন, বললেন, নিশীথ, তুমি কি স্মৃতিকে সত্যিই নষ্ট করতে চাও? মেমোরি অ্যান্ড ইমেজ। আমি আর কিছু চাই না কাকাবাবু, এই কষ্ট অনেক ভালো। ইয়েস, এই কষ্ট অনেক ভালো। তুমি যেন সত্যিই ভেবো না আমি তোমার স্মৃতিকে নষ্ট করে দিয়েছিলাম একটা দিনের জন্যে। না, সে ক্ষমতা আমার নেই, হয়তো কারোরই নেই। আমি শুধু তোমায় ঘুম পাড়িয়ে রেখেছিলুম গোটা একটা দিন। তবে কাগজে আমি যা লিখেছিলাম সেটা কল্পনা নয়। ইফ ইউ হ্যাভ নো মেমোরি, এমনটিই হবে। এই জগৎ শূন্য হয়ে যাবে তোমার কাছে, একেবারেই শূন্য। তোমার মা থাকবেন না, ফুল, বই, পাখি, গান, ছেলেবেলা, তোমার বাবার স্মৃতি, শত শত ছোট ছোট সুখের অভিজ্ঞতা, আনন্দ, এটাই কি তুমি চাও? না না, কেউ চাইবে না। আফটার অল, শূন্য থেকে আমরা শুরু করেছিলাম, এখন 1, 2 করে 9 পর্যন্ত এসেছি। আমরা শুধু আশা করব পরে শূন্য আসুক, কিন্তু শুরুর শূন্য নয়, শেষের শূন্য। লেট আস মেক 10, 20। একটা সাদা বক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আমি দেখছিলাম।